শিক্ষার্থীরা, কেমিস্ট্রি চ্যাপ্টার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসে তো সম্পর্কে পড়েছিলাম, বিভিন্ন ধরনের ওই সল ইমাল সম্পর্কে এগুলো পড়েছিলাম, ক্লোরাইড ধর্মনি সাসপেনশন এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা যে ক্লাসটা করতে আসছি সেটা হচ্ছে দুধের শতকরা সংযুতি, দুধ থেকে কীভাবে মাখন প্রস্তুতি করা যায়, দুধ থেকে বিভিন্ন প্রস্তুতি এবং দুধের মধ্যে প্রোটিনের পরিমাণ, ঠিক আছে, সেগুলো নিয়ে একটু দুধের শতকরা সংযুতি এগুলো নিয়ে আলোচনা করব। তা আমরা গত ক্লাসে কিন্তু একটু বলেছিলাম কি দুধ একটা কলের ধর্মী পদার্থ। এটা হচ্ছে কি ইমালশন প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। দুধে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে যা মানব শরীরের জন্য খুব উপকারী এবং বিভিন্ন শক্তি যোগায় দুধের মধ্যে, ঠিক আছে। তো এখন এই দুধের মধ্যে কি আমাদের এই দুধটা জানতে হবে কি দুধের মধ্যে প্রচুর পরিমাণে কি থাকে, পানি, চর্বি এগুলো থাকে। এটা মাথায় রাখবা যে দুধের মধ্যে তোমার 87% থাকে পানি, তারপর 8% থাকে চর্বিযুক্ত কঠিন এবং বাকি 3% থাকে তোমার হচ্ছে শুধু চর্বি, ঠিক আছে। এগুলো নিয়ে কিন্তু একটা দুধের উপাদানগুলো গঠিত হয়ে থাকে। তো এই দুধ কিন্তু খুব কার্যকর ভূমিকা পালন করে থাকে। আমরা দুধের শতকরা সংযুতি চারটা দেখবো। আগে একটু দেখি, দুধের মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। ক্যালসিয়ামটা হচ্ছে প্রাকৃতিকভাবে সৃষ্টি। এই ক্যালসিয়াম মানুষের হাড় মজবুত করতে সহায়তা করে এবং গরুর দুধে প্রোটিনে 80% থাকে ক্যাসিন, যে ক্যাসিনটার কারণে শক্তি যোগাতে সাহায্য করে। আর মায়ের দুধে প্রোটিনে 20 থেকে 40% থাকে ক্যাসিন। দুধে প্রচুর পরিমাণ পানি থাকে, এই যেটা বললাম 87% পানি থাকে। এছাড়াও প্রোটিন, চর্বি ও খনিজ লবণও থাকে, এখানের মধ্যে চর্বি থাকবে। দুধের চর্বি থেকে মাখন, পনির ইত্যাদি তৈরি হয়। মাখন, পনির ইত্যাদি তৈরি হয় বলতে বিভিন্ন ধরনের মিষ্টি, মানে আমরা যে মিষ্টিগুলো খেয়ে থাকি সেগুলো কিন্তু দুধ থেকে তৈরি করা হয়। সেটা মাখন এবং কি পনির এগুলো কিন্তু দুধের চর্বিটাকে বারবার তাপ দিয়ে সেটাকে মাখন এবং পনির করা হয়। প্রতি 100 গ্রাম দুধে, মানে 100 গ্রাম নিলে 72 কিলো ক্যালোরি, গরুর দুধে 66 কিলো ক্যালোরি, ভেড়ার দুধে 95 কিলো ক্যালোরি ও মহিষের দুধে 110 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। মানে এই শক্তির যোগান দেওয়া হচ্ছে এইসব প্রতি 100 গ্রামে মাতৃ এবং গরু, তারপর হচ্ছে ভেড়া, মহিষ, ছাগল এই ধরনের যেখান থেকে দুধ পাওয়া, যেগুলো পান করা যায় সেগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি মহিষের দুধে সবচেয়ে বেশি শক্তিটা বেশি পাওয়া যায়। আমরা এখন আমরা চার্টটা দেখব, কোন চার্টে কি পরিমাণ কার্বোহাইড্রেট থাকে, পানি থাকে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আমরা একটু দেখে নিই। এখানে একটু খেয়াল করলে দেখি মানুষ, গরু, ছাগল, ভেড়া, মহিষ এদের মধ্যে দুধের মধ্যে কি পরিমাণ কি থাকে একটু খেয়াল করো। প্রথমে সবচেয়ে বেশি থাকে পানি ছাগলের দুধে 88.1%, তারপর মানুষের দুধে 87%, গরুর দুধে 87%, ভেড়ার দুধে 81% এবং মহিষের দুধ হচ্ছে 81%। এরপর কার্বোহাইড্রেটের পরিমাণ সবচেয়ে বেশি থাকে মানুষের দুধের মধ্যে, মানে মাতৃ দুধে, সেটা হচ্ছে 6.8%, গরুর মধ্যে থাকে 4.8, ছাগলে 4.8 এবং ভেড়াতে 6.1 এবং মহিষে 4.8। প্রোটিন সবচেয়ে বেশি পরিমাণ থাকে তোমার হচ্ছে ভেড়ার দুধে, ঠিক আছে, 5.6% থাকে। আর মাতৃ দুধে 1.16, গরুর দুধে 3.2 এবং ছাগলেরতে 2.9 এবং মহিষে 4.6। এরপর তো দেখি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড সবচেয়ে বেশি পরিমাণ থাকে মহিষের দুধে, ফ্যাটি অ্যাসিডের পরিমাণ দেখো 4.2%, ভেড়াতে থাকে 3.4, ছাগলে 3.3, গরুতে 2.4 এবং মানুষের 3.0। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড সবচেয়ে বেশি থাকে সেম মহিষের দুধে 2.1, ভেড়াতে 1.8, ছাগলে 1.0, গরুতে 1.2, মানুষের মধ্যে 1.1। আর ক্যালসিয়াম থাকে সবচেয়ে বেশি পরিমাণ, সেটা হচ্ছে মহিষের দুধে ক্যালসিয়ামের পরিমাণটা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে 198%, ঠিক আছে। ভেড়াতে হচ্ছে 170, ছাগলে 105, গরুতে 118 এবং মানুষের মাতৃ দুধে 122। আর কোলেস্টেরল পরিমাণ সবচেয়ে বেশি থাকে হচ্ছে গরুর দুধের মধ্যে, সেখানে 14 থাকে 14, মানুষের 11, ছাগলের 10, ভেড়াতে 12 এবং মহিষের মধ্যে 8। এবং খনিজ উপাদান সবচেয়ে বেশি পরিমাণ থাকে হচ্ছে ভেড়ার দুধে, সেটা হচ্ছে 0.9, মহিষে থাকে 0.8 এবং গরুতে থাকে 0.7, মাতৃ দুধে থাকে 0.2। এগুলো হচ্ছে বিভিন্ন আমাদের যে দুধ যেটা বললাম সেখানে শতকরা সংযুতির পরিমাণ কি পার্সেন্টেজ কি থাকে এবং কি উপাদানগুলো থাকে, সেগুলো হচ্ছে যে সেগুলো অনুসারে আমাদের সে ধরনের দুধ পান করা উচিত। তো এখানে সবচেয়ে বেশি ভালো দেখা যাচ্ছে যে মহিষের দুধ সবচেয়ে ভালো, এটা কিলো ক্যালোরি শক্তি উৎপাদন করে এবং এতে প্রোটিনের, কার্বোহাইড্রেটের পরিমাণটাও কিন্তু বেশি পরিমাণ থাকে, ঠিক আছে। আমরা দুধের শতকরা সংযুতি দেখেছি, এখন দেখব দুধ থেকে মাখন
পৃথকীকরণ বা মাখন প্রস্তুতির ধাপগুলো, ঠিক আছে। তা একটু খেয়াল করে দেখো, দুধ থেকে মাখন, মাখন হচ্ছে একটা স্নেহ জাতীয় পদার্থ, ঠিক আছে। এই স্নেহ জাতীয় পদার্থ, এটা এখান থেকে দুধ থেকে যে মাখনটা পৃথকীকরণ করব সেই প্রক্রিয়াটা একটু দেখি। দুধ থেকে মাখন পৃথকীকরণ নানা রকম পদ্ধতি ও প্রচলিত রয়েছে। পদ্ধতির ভিন্নতায় মাখনের গুণাগুণ ও কি মূল্যমান নির্ধারিত হয়। মানে অনেক ধরনের পদ্ধতি কিন্তু আগের যুগের থেকে বিভিন্নভাবে, আগে তো এরকম ধরনের, এখন যেরকম মেশিন থাকে, ক্রিম মেশিন থাকে, চার্নিং মেশিন থাকে, আগে তো এরকম কোনো মেশিন থাকতো না, তখন মানুষকে হাত দিয়ে নাড়িয়ে দুধ থেকে মাখন তৈরি করতো। তো এটা বিভিন্ন প্রচলিত পদ্ধতি আছে, কিন্তু আগেরগুলো একটু বেশি গুণগত মানটা ভালো থাকতো। এখন বিভিন্ন ধরনের এগুলোতে ভেজাল থাকে, এবং মেশিনের মাধ্যমে থাকলে মেশিনের দিয়ে অনেক কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়াও কিন্তু আমাদের মধ্যে প্রবেশ করে থাকতে পারে। এখন দেখো, একটু দেখি এই মূলনীতিটা কি। মূলনীতিটা হচ্ছে কি, আসলে মাখন তো একটা স্নেহজাতীয় পদার্থ, এটা ইমালশন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু কি হয়, প্রক্রিয়াটা সম্পন্ন হয়। দুধে বিদ্যমান চর্বিগুলা কোয়াগুলেশন প্রক্রিয়া তো আমরা গত কাছে পড়ছিলাম, এটা দেখে নিও। কোয়াগুলেশন প্রক্রিয়া জমাটবদ্ধ করে তৈরি করা হয়। মানে কোয়াগুলেশন প্রক্রিয়া কি হয়, ওই দুধের চর্বিগুলো কি হয়, একসাথে জমাটবদ্ধ করা হয়। জমাট বাঁধার পর দুধের উপরে যে লেয়ারটা হয়, সেটা একটা ক্রিম জাতীয় লেয়ার উৎপন্ন হয়। প্রাপ্ত ক্রিম থেকে দুধ ও পানি উপাদান থাকে, ঠিক আছে। পানি উপাদানগুলোকে কি করা হয়, একটু পৃথকীকরণ করা হয়, মানে পানি অপসারণ করা হয়, এরপর মাখনটা তৈরি করা হবে। মানে প্রথমে দুধে বিদ্যমান চর্বিগুলোকে কোয়াগুলেশন করার পর সেখানে যে ক্রিমটা কিন্তু উপরে ভেসে উঠে যাবে। ওই ক্রিমটাকে কিন্তু সংরক্ষণ করে সেখান থেকে কি করবা, পানি অপসারণ করার মাধ্যমে মাখন তৈরি করা হয়। মাখন হলো চর্বি ও পানির ইমালশন। খুব ইম্পর্টেন্ট এটা আছে। মাখনে 40% ফ্যাট থাকে, চর্বি থাকে 17% পানি এবং 3% দুধের উপাদান থাকে। এবং এই মাখনকে উত্তপ্ত করলে, যতবার উত্তপ্ত করবো ততবার কি হয়, তার ইমালশনটা ভেঙে যায়, ঠিক আছে। ইমালশন বলতে চর্বি এবং পানির যে মিশ্রণটা আছে সেটা আস্তে আস্তে ভেঙে যেতে থাকে। তা আমরা একটু ধাপগুলো একটু দেখি। দুধ থেকে মাখন প্রস্তুতি, যে আসলে এক এক বইয়ে এক একটা ধাপ দেওয়া আছে, আমি 4টা ধাপ নিয়ে আলোচনা করি, ঠিক আছে। এগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট, জাস্ট বেসিক আলোচনাটা করছি, আর বাকিগুলো তোমরা বই থেকে একটু রিডিং করে নিতে পারবা, ঠিক আছে। আমি জাস্ট মেন কথাগুলো বলছি। এই দুধ থেকে মাখন প্রস্তুতি করতে হলে যেসব উপকরণ বা উপাদানগুলো আমাদের প্রয়োজন হবে, তাদের মধ্যে প্রথম হচ্ছে একটা হচ্ছে গরুর দুধ, এবং সাথে হচ্ছে কি লবণ। এরপর যে যন্ত্রপাতিগুলো লাগবে সেগুলো হচ্ছে কি ক্রিম মেশিনের মাধ্যমে কি হবে, দুধটাকে তুমি যখন ব্লেন্ডারের মতো করবা, ওটা কি হয়, ক্রিমগুলোকে আলাদা হয়ে যাবে। এবং চার্নিং মেশিন দ্বারা কি হয়, সেগুলোকে বারবার মানে উত্তপ্ত করা হয় আর কি। প্রথম ধাপটা হচ্ছে কি দুধ থেকে ক্রিম তৈরি করা, ঠিক আছে। দুধ থেকে ক্রিম তৈরি প্রক্রিয়াটা কি, এখানে কোয়াগুলেশন ঘটে, ঠিক আছে। ক্রিমগুলো জমাট বেঁধে উপরে ভাসে, মানে এই প্রক্রিয়াটাতে কি হবে, কোয়াগুলেশনের মাধ্যমে ক্রিমগুলো কি জমাট বেঁধে থাকবে, এবং নিচে পানির অংশ থাকবে, উপরে কি থাকবে, ওই ক্রিমগুলো জমাট বেঁধে উপরে ভেসে থাকবে। এরপর দ্বিতীয় ধাপে কি করতে হবে, ক্রিমের প্রক্রিয়াজাতটা কি কিরকম, অর্থাৎ 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করব, এবং এই উত্তপ্তটা আমরা 20 থেকে 25 মিনিট যাবত উত্তপ্ত করার পর এর ফলে ক্রিমের পানি ও ব্যাকটেরিয়া অংশগুলো চলে যায়, ওই পানি অপসারণ ঘটে, এবং ক্রিমের মধ্যে কিছু পরিমাণ ব্যাকটেরিয়া থাকে সেগুলো ধ্বংস হয়ে থাকে এই উত্তপ্ত করার কারণে, ঠিক আছে। এইভাবে প্রক্রিয়াজাতকরণ করব, এবং কি পানিটা অপসারণ ঘটবে এই পদ্ধতিতে, এই ধাপের মধ্যে। এরপর তৃতীয় ধাপ হচ্ছে কি বাটার তৈরি, মানে মাখন আর কি, মাখন তো ইংলিশকে বাটার বলে। এই মাখনটা কীভাবে তৈরি করব, প্রায় 5 থেকে 10 মিনিট আমরা চার্নিং মেশিন দ্বারা, এই চার্নিং মেশিন যেটা বসে, চার্নিং মেশিনটা হচ্ছে কি একটা সেন্ট্রিফিউজ হচ্ছে কেন্দ্রবিমুখী আলোড়ন, ঠিক আছে। এই প্রক্রিয়ার মাধ্যমে বাটারকে গুচ্ছ করা হয়, মানে একত্রিত করা হয়, মেশিনটাকে নাড়িয়ে বাটারকে একসাথে করা হয়। তারপর সেখান থেকে পানিটা অপসারণ করব। পানি অপসারণ করার পর মাখনের মধ্যে সামান্য পরিমাণ কিছু লবণ মিশিয়ে সেটাকে আবার পুনরায় 5 থেকে 10 মিনিট কি করব, চার্নিং করব, ঠিক আছে। তোমরা চার্নিংটা কি, আমি একটু দেখবো, এখানে একটা ছবি দেবো, তো ওটা একটু দেখে নিও, মেশিনটা কি, এটা দেখে নিও, চার্নিংটা হচ্ছে এটা। তো এটা হচ্ছে কি এই প্রক্রিয়ার মাধ্যমে বাটারটা কি সম্পূর্ণভাবে তৈরি করা হয়, ঠিক আছে। প্রথম 5 থেকে 10 মিনিট সেন্ট্রিফিউজ করা হয়, তারপর পানি অপসারণ করে লবণ দেওয়া হয়, আবার 5 থেকে 10 মিনিট আবার কি হয়, ওই চার্নিং করা হয়। এবং সবার লাস্টের ধাপটা কি, মাখনটা সংরক্ষণ করব, আমরা যে মাখনটা পেয়ে যাব লাস্টে, সেটাকে কি করব, কোটাজাতকরণ করব, বা লেবেলিং করব, বা যেরকম পাত্রে রাখতে চাই সেরকম পাত্রে সেগুলোতে আমি প্রেরণ করব। তো এইভাবে কি করা হয়, মাখনটা সংরক্ষণ করা হয় দুধ থেকে, ক্লিয়ার। তো এখানে একটা বেসিক জিনিস আমরা কি আলোচনা করে দেখি।
দুধের মধ্যে বিচ্ছুরিত দশা এবং বিচ্ছুরিত কণা কোনগুলো থাকে, এবং মাখনের মধ্যে সেটা পার্থক্য কি, দুধ এবং মাখনের মধ্যে পার্থক্য কি। ধরো দুধের মধ্যে, ঠিক আছে, এই দুধের মধ্যে আমি যে পানিগুলো থাকে, দুধের মধ্যে চর্বি থাকে কি, এই চর্বি থাকে, ধরো এখানে চর্বি দেখালাম এবং ধরো এখানে পানি দেখালাম, ঠিক আছে, চর্বিগুলোকে একটু এরকম ক্রস চিহ্ন দিয়ে দেখালাম। এই চর্বিগুলো থাকে বিচ্ছুরিত, আমি এরকম করে একটু লিখি সংক্ষেপে, বিচ্ছুরিত কণা আকারে। বিচ্ছুরিত দুধের মধ্যে, মাথা রাখবো, দুধের মধ্যে বিচ্ছুরিত কণা থাকে চর্বি, আর দুধের মধ্যে, ঠিক আছে, বিচ্ছুরিত দশা বা মাধ্যম হিসেবে থাকে পানি। বিচ্ছুরিত দশা বা মাধ্যম, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। বিচ্ছুরিত মাধ্যমটা হচ্ছে পানি, এবং দুধের মধ্যে বিচ্ছুরিত কণাগুলো, মানে প্রায় প্রতিটা অংশ দুধ থাকে চর্বি, বিচ্ছুরিত কণা হিসেবে থাকে চর্বি। আর মাখনের মধ্যে হচ্ছে উল্টা, মাখনের মধ্যে দেখবা কি এই পানিগুলা, পানি থাকে কি, পানি থাকে কি বিচ্ছুরিত কণা হিসাবে, আর বিচ্ছুরিত দশা হিসেবে থাকে কি চর্বি, মানে বিচ্ছুরিত মাধ্যম আর কি থাকে চর্বি, কিসে, এর মধ্যে মাখনের মধ্যে। তাহলে দেখো দুধ এবং মাখন পরস্পর পরস্পর কিন্তু ভিন্ন, তাদের বিচ্ছুরিত দশা ভিন্ন, তাদের বিচ্ছুরিত মাধ্যমে কিন্তু ভিন্ন। তাহলে দুধের মধ্যে এটা মাথায় রাখবা, বিচ্ছুরিত দশা কণা হচ্ছে কি চর্বি, আর মাখনের মধ্যে হচ্ছে পানি, আর এখানের মধ্যে বিচ্ছুরিত মাধ্যম হচ্ছে পানি, আর দুধের মধ্যে আর মাখনের মধ্যে বিচ্ছুরিত মাধ্যম হচ্ছে কি চর্বি হয়ে থাকে, ঠিক আছে। তাই এখানে দেখো দুধের মাখনের মধ্যে পানির পরিমাণটা একটু বেশি, কি বলে, চর্বির পরিমাণটা একটু বেশি, ঠিক আছে, যেটা বিচ্ছুরিত মাধ্যম সেটা পরিমাণটা সবসময় বেশি থাকে। চর্বি যেহেতু বিচ্ছুরিত মাধ্যম মাখনে, তাই এটা পরিমাণটা বেশি থাকবে, আর পানির পরিমাণটা কম থাকবে। আর দুধের মধ্যে দেখবা পানির পরিমাণটা বেশি থাকে বিচ্ছুরিত দশা, এবং চর্বির পরিমাণটা একটু কম থাকে। ক্লিয়ার? এটা বুঝে গেছে? এটা হচ্ছে দুধ থেকে মাখন প্রস্তুতি। মাখনের পানিমুক্তকরণ প্রক্রিয়া, মাখন থেকে যে পানিটা অপসারণ করতে হয়, ঠিক আছে, যে চার্নিং প্রক্রিয়ার মাধ্যমে পানি কিন্তু অপসারণ করা হয়, সেই প্রক্রিয়াটা আমরা দেখি, এই প্রক্রিয়াটা কিন্তু এসে থাকে প্রায় সময়। তো একটু দেখি, মাখন এক প্রকার হচ্ছে কলয়েড, এতে 40% চর্বি, 70% পানি ও 4% অন্যান্য উপাদান লাইক ভিটামিন এ, প্রোটিন, অ্যালবুমিন এগুলো থাকে। মাখনে বিদ্যমান পানি অপসারণ করে মাখনকে সংরক্ষণ করতে হয়, কেন, নাহলে ওই পানিটা থাকলে পানির মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে, বিভিন্নভাবে নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। অন্যথায় মাখনে বিদ্যমান অতিরিক্ত পানি অণুজীবের সাথে সংক্রমণ ঘটিয়ে মাখনের গুণাগুণটা নষ্ট করে ফেলে। তো যত সম্ভব ওই পানিটা পুরোপুরি অপসারণ করা জরুরি। তা মাখনে অতিরিক্ত পানি অপসারণ করার জন্য প্রথমে কি করতে হবে, প্রথমে চার্নিং ধাপ শেষে যে চার্নিংটা করা হয় মেশিনের মাধ্যমে বারবার 5 থেকে 10 মিনিট সেন্ট্রিফিউজ করে লবণ মিশিয়ে আবার 5 থেকে 10 মিনিট চার্নিং করা হয়। এই ধাপটা শেষ করে যে মাখনটা আমরা পাবো, একটি পরিষ্কার কাপড়ে ঢেলে, একটা পরিষ্কার কাপড়ে ঢালবো মাখনটাকে, ঢালার পর সেখানে চাপ প্রয়োগ করা হয়, চাপ প্রয়োগ করা হয়, মানে হাত দিয়ে হোক বা যেভাবে করা হোক সেটা হয়, পানিটা কি সেখান থেকেও কিন্তু যখন হাত দিয়ে বা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে চাপ দিয়ে, ঠিক আছে, পানিটা যখন অপসারণ করবা, এতে মাখনে বিদ্যমান অতিরিক্ত পানি প্রায় 60 থেকে 70% পানি অপসারিত হয়। মেশিনে তো সম্পূর্ণ পানি অপসারণ হয় না, এরপর কিছু হাত দিয়ে ম্যানুয়ালি তোমাকে কি করতে হয়, পানিগুলো অপসারণ করতে হয়। মাখনে অতিরিক্ত পানি আবিষ্টাংশ অপসারণের জন্য মাখনকে নিম্ন চাপে বায়ু নিরোধক পাত্রে নিয়ে সাকশন পাম্পের সাহায্যে ধীরে ধীরে পানি অপসারণ করা হয়। হ্যাঁ, ম্যানুয়ালিও করা যাবে, কিন্তু ম্যানুয়ালি করতে গেলে অনেক পরিমাণ মাখন হলে সেটা অনেক প্রবলেম হয়ে যাবে এবং অনেক লোক বল প্রয়োজন হবে। কিন্তু যে সাকশন পাম্প আছে, মানে চাপ প্রয়োগ করার পাম্প, এটা দিয়ে চাপ প্রয়োগ করলে কি হয়, এই চাপের ফলে পানিগুলো কি আর একটু বের হয়ে যায়। ওই চাপের মাধ্যমে সাকশন পাম্পের সাহায্যে ধীরে ধীরে পানিটা অপসারণ করে পুরোটা মাখনটাকে একদম পানিমুক্ত করা হয় এই প্রক্রিয়ার মাধ্যমে। তো এভাবে পানিটা পৃথকীকরণ করা হয় এবং পুরোপুরি মাখনটা তৈরি করা হয়। এখন আমরা দেখব ঘি উৎপাদন পদ্ধতি, একটু আমরা এটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব, ঠিক আছে। আমরা এখন দেখব মাখন থেকে কিভাবে ঘি উৎপাদন করা যায়। আমরা কিছু কারণ যে মাখনটা তৈরি করেছিলাম, যে এটা দেখেছি মাখন দিয়ে পানি অপসারণ করে সে মাখন থেকে, সেই মাখনকে এখন কি করব, নিম্ন তাপমাত্রায় প্রথমে মাখনকে ভালো মতন নিয়ে মাখনের যে মাখনটা পেয়েছি সেটাকে পরিষ্কার একদম একটা পাত্রে, স্টিলের পাত্রে নিয়ে রাখবো। তারপর সেখানে আস্তে আস্তে আমি নিম্ন তাপমাত্রা দিয়ে সেটাকে উত্তপ্ত করার করব। ওই সেকেন্ড চিত্র উপর থেকে চিন্তা করো, একদম মাখন নিয়ে সেটাকে আমরা একটা স্টিলের পাত্রে রেখে সেটাকে উত্তপ্ত করব নিম্ন তাপমাত্রায়।
এরকম নিম্ন তাপমাত্রায় উত্তপ্ত করতে করতে এক পর্যায়ে গিয়ে কি হবে, ওই মাখন যে মাখন থেকে যে পানিগুলো বেরিয়ে যাবে, ঠিক আছে, সেগুলো জলীয় বাষ্প আকারে প্রায় যখন 100°C তাপমাত্রায় পৌঁছাবে, তখন দেখবা সেখান থেকে ওই জলীয় বাষ্প আকারে পানিগুলো সম্পূর্ণ বেরিয়ে গেল। তখন সেখানে কি হবে, কিছু ফেনা উৎপন্ন হবে, এই সাদা সাদা 3 নাম্বার চিত্র মতো ফেনা উৎপন্ন হবে, এবং কিছু চর্বিগুলো কিন্তু উপরে একটু একটু ভেসে উপরে চলে আসবে। এখন ওই উপর থেকে 3, 4, 5 নাম্বার চিত্রটা খেয়াল করলে দেখা যাবে সেখানে পানি, তেল এবং চর্বি, সেগুলো কি মানে চর্বি আর কি, তেল না চর্বি, সেগুলো উপরে ভেসে আছে। তারপর কি করব, পানিটা পুরোপুরি যখন এখান থেকে অপসারণ হবে, এই এই যে এটা পাবো আমরা, যে ঘির মতন যে অংশটা, তেল জাতীয় যে অংশটা পাবো, সেটাকে আমরা কি করব, ভালো মতো ছেঁকে নিয়ে ওই ঘিটাকে আলাদা করে পরবর্তী সেটা কোটাজাতকরণ করব। তাহলে এটাই মাথায় রাখতে হবে, মাখনকে প্রথমে নিম্ন তাপমাত্রা উত্তপ্ত করব, নিম্ন তাপমাত্রা উত্তপ্ত করার সাথে সাথে সেখানে কি করব আমরা, যখন 100°C তাপমাত্রায় পৌঁছাবে তখন সেখানে জলীয় বাষ্প হয়ে যাবে এবং ফেনা তৈরি হবে। এই ফেনা, তেল এগুলোকে কি করব, ছেঁকে নিয়ে ঘিটাকে আলাদা করে পরে কোটাজাতকরণ করব। এই প্রক্রিয়ার মাধ্যমে ঘিটা উৎপাদন করা যায়। ঠিক আছে?